বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গুইমেরা কলেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি উপস্থাপনায় শফিকুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, গুইমেরা সরকারি কলেজ, গুইমেরা, খাগড়াছড়ি। আমি তোমাদের পঠিত বিষয় পৌরনীতি ও সুশাসন বিষয়ের উপর একটি ক্লাস নেব। প্রথম অধ্যায়ের তোমাদের জন্য প্রাথমিক কিছু ধারণা বা আলোচনা করব। সেটা হলো, প্রথম অধ্যায়ের নাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনায় করা যাক। প্রাচ্যের রাষ্ট্রগুলি বা বিভিন্ন দেশগুলিতে প্রাচ্যের অর্থাৎ ইংরেজগণ বিশেষ করে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য আগমন করেছিল। সর্বপ্রথম যারা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল তাদের মধ্যে ইংরেজ, ওলন্দাজ প্রভৃতি জনগোষ্ঠী এরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো। এখানে অর্থাৎ ভারতবর্ষে দীর্ঘদিন ধরে, বেশি সময় ধরে ব্যবসা করেছিল ইংরেজগণ। ইংরেজগণ সর্বপ্রথম 1600 সালের দিকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য আগমন করে। 218 জন বণিক সদস্য নিয়ে তারা ভারতবর্ষে রানীর কাছ থেকে অনুমতি বা সনদ নিয়ে ভারতবর্ষে আগমন করেছিল বা এসেছিল। সেই সুবাদে তারা 1600 সাল থেকে 1947 সাল পর্যন্ত তারা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করেছিল। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। ভারতবর্ষের জনগণকে বিভিন্নভাবে আর্থিক, সামাজিক, রাজনৈতিকভাবে হয়রানি করেছিল, নির্যাতন করেছিল, জেল জুলুম করেছিল। অনেক তিতিক্ষার পর তারা অর্থাৎ ভারতবর্ষের অধিবাসীরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবল থেকে 1947 সালে স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে আসার পর থেকে, অর্থাৎ 1600 সালে তারা 218 জন সদস্য নিয়ে রানীর কাছ থেকে সনদ নিয়ে 31শে ডিসেম্বর ভারতবর্ষে আগমন করে। সেই ধারাবাহিকতায় তারা বিশেষ করে ফরাসি যুদ্ধের পর, নবাবকে পরাজিত করার পর বিভিন্ন কূটকৌশল ও বল প্রয়োগের মাধ্যমে বাংলা, বিহার, ওড়িশা ছাড়াও ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠা করেছিল। ভারতবাসীরা এই পরাধীনতাকে মেনে নেয়নি, তারা নীরবে সহ্য করেনি। ভারতবাসীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বা অপশাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। ব্রিটিশ শাসক গোষ্ঠী কূটকৌশল ও চাটুকারের মাধ্যমে ভারতবাসীকে ভাগ কর ও শাসন কর নীতি বা কৌশল অবলম্বন করে প্রায় 200 বছর ভারতবর্ষকে শাসন করে। এর মধ্যে সময়ে ভারতবর্ষে একটি মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর বিকাশ ঘটতে থাকলে তারা একসময় স্বাধীনতার দাবিতে সোচ্চার হয় এবং বিভিন্ন গৌরবময় আন্দোলনে এই মধ্যবিত্ত শ্রেণী
এই মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী তারা বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছিল। ব্রিটিশ শাসকেরা তাদেরকে স্বাধীনতা দিবে বলে একটা অনুগত্য বা আনুগত্যশীল রাজনৈতিক দল গঠন করার জন্য এদেশের জনসাধারণকে তাদের কাছে নেতৃত্ববৃন্দর মাধ্যমে একটি দল করার জন্য পরামর্শ দেয়। এই পরামর্শের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গঠন হয়। সেটা হলো সর্বভারতীয় কংগ্রেস বা কংগ্রেস রাজনৈতিক দল। এটা 1885 সালে 30শে ডিসেম্বর এই রাজনৈতিক দল প্রতিষ্ঠা পায়। দীর্ঘ সময় প্রায় 24 বছর পরে আরেকটি রাজনৈতিক দল গঠন হয়, সেটা হলো মুসলিম লীগ। সর্বভারতীয় কংগ্রেস বা কংগ্রেস রাজনৈতিক দল ছিল হিন্দু ঘেঁষা রাজনৈতিক দল, অপরদিকে মুসলিম লীগ ছিল 1906 সালের, সেটা ছিল মুসলিম ঘেঁষা রাজনৈতিক দল। এই দুই রাজনৈতিক দলের প্রেক্ষিতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে এক সময় অর্থাৎ 1947 সালে ভারত ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা পায়। তখন ভারতবর্ষকে দুটি অংশে ভাগ করা হয়। একটা হয় পাকিস্তান, অপরটি হয় ভারত। ভারত পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় 1947 সালের 14 আগস্ট, আর ভারত স্বাধীনতা পায় 1947 সালের 15 আগস্ট। এটা ছিল ব্রিটিশ ভারতের ব্রিটিশ শাসকের কাছ থেকে ভারতবর্ষ মুক্তি। এর পরবর্তী ধাপে আমরা আলোচনা করব বাঙ্গালা বা বাঙ্গাল জাতি বা ভারতবর্ষ থেকে বাংলাদেশ শব্দটি কিভাবে এসেছিল সে সম্পর্কে আমরা একটি ধারণা দেব। অর্থাৎ এখানে বাংলাদেশের অতীত পরিচয়টা তোমাদেরকে তুলে ধরবো দ্বিতীয় ধাপে। সেটা হলো বাঙালি জাতি বা বাংলাদেশের ইতিহাস অনেক বৈচিত্র্যময় ছিল। এই ইতিহাস ছিল অন্যায়, শোষণ, বঞ্চনা ও পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস ছিল বাঙালি জাতির হাসি, কান্না, দুঃখ, বেদনার ইতিহাস। বাংলাদেশের মানুষ তখন থেকে স্বাধীনতার পূজারী ছিল। এই স্বাধীনতার জন্য তাদেরকে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে, অনেক জেল জুলুম নির্যাতন সহ্যের পর আমরা এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে 1971 সালে এই 26শে মার্চ স্বাধীনতা পাই। এখানের একটা বিষয় তুলে ধরার জন্য আলোচনা করছি, অর্থাৎ বাংলাদেশ এটা কিভাবে আসলো। সেটা হলো প্রাচীন যুগে বাঙালি বা বাংলা নামের কোনো জনপদ বা রাষ্ট্র ছিল না। প্রাচীন বাংলাদেশের বিভিন্ন অংশের তখন নাম ছিল রাঢ়, গৌড়, বরেন্দ্র, লক্ষণাবতী, পুন্ড্রবর্ধন, বঙ্গ, সমতট, হরিকেন প্রভৃতির জনপদের বা রাষ্ট্র গড়ে উঠেছিল। এর মধ্যে বঙ্গ একটি প্রাচীন জনপদ। বিভিন্ন পণ্ডিত ও গবেষকদের মতে বঙ্গ শব্দ থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে। তখনকার সময়ে সম্রাট আকবরের একজন ঐতিহাসিক পরামর্শদাতা বা ব্যক্তি ছিল, তার নাম ছিল আবুল ফজল। আবুল ফজল এই বাংলাদেশের নদীমাতৃক দেশ সম্পর্কে বলতে গিয়ে আবুল ফজল তার বইতে তুলে ধরেছেন তৎকালীন সময়ে অর্থাৎ বঙ্গদেশের রাজারা বিভিন্ন জায়গাকে আলাদা করার জন্য
10 গজ উঁচু ও চওড়া প্রকাণ্ড আল বা বাঁধ তৈরি করতেন। বঙ্গ শব্দের সাথে আল যুক্ত হয়ে এদেশের নাম হয়েছে বাঙ্গালা এবং এই জাতির নাম হয়েছে বাঙ্গাল। আমরা এখন তৃতীয় ধাপে আলোচনা করব ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারতবর্ষের বাংলার অর্থনীতির সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেটি একটি সংক্ষেপে আলোচনা করব। অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় এদেশের জনসাধারণকে অনেক নির্যাতন, শোষণ, লুণ্ঠন প্রভৃতির মাধ্যমে ভারতবর্ষ মধ্যে যেসব অর্থনৈতিক অবস্থা গড়েছিল সেগুলিকে ধ্বংস করার জন্য তারা এদেশে কোনো কলকারখানা স্থাপন করেনি। এখানে অনেক কাঁচামাল উৎপাদন হতো, সেগুলি অর্থাৎ ব্রিটিশ সরকার বা ব্রিটিশ কোম্পানিরা এগুলি তাদের দেশে নিয়ে যেত। এই দেশের মানুষকে তারা অনেকভাবে শোষণ করেছিল, অর্থনৈতিকভাবে শোষণ করেছিল। তৎকালীন বা সে সময় ওয়ারেন হেস্টিং নামে একজন এই ব্রিটিশ শাসকের লোক একশালা ও পাঁচশালা বন্দোবস্তের ফলে এদেশের মানুষের কাছ থেকে রাজস্ব আদায়ের মাধ্যমে এদেশের মানুষকে প্রায় নিঃস্ব করেছিল। বিশেষ করে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষিত হওয়ার ফলে এদেশের জমিদারের জমির উপর মালিকানা হস্তান্তর, পত্তন এবং ইজারা দেওয়ার ক্ষমতা ও জমিদারি লাভ করেন। ফলে এদেশে এক ধরনের বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের এখানে রাজত্ব বৃদ্ধি করতে থাকে ব্রিটিশ সরকারের সহায়তার মাধ্যমে। এরা বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসক সম্প্রদায় ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুটির শিল্পকে ধ্বংস করেছিল। এদেশের কাঁচামালগুলি তারা অর্থাৎ ইংরেজেরা তাদের দেশে পাচার করেছিল। এর ফলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা খুব নাজুক হয়েছিল, ভঙ্গুর হয়েছিল। এভাবে এদেশের জনসাধারণ নিঃস্ব হয়েছিল। সামাজিক অবস্থার সময় তখন তারা ইংরেজ সম্প্রদায় ভারতবর্ষের মধ্যে দুটি অর্থাৎ জনসাধারণকে দুটি সম্প্রদায়ে বিভক্ত করেছিল। একদিকে ছিল হিন্দু সম্প্রদায়, আরেকদিকে ছিল মুসলিম সম্প্রদায়। এখানে হিন্দু সম্প্রদায়কে তারা পরামর্শ দিয়েছিল তাদের একটা আনুগত্য রাজনৈতিক দল গড়ে তোলার জন্য। মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত লোকেরা তখন ফার্সি শিক্ষার পরিবর্তে তারা প্রাচ্যের ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিভিন্ন চাকরিতে যোগদান করে। তখনকার সময়ে মুসলিম সম্প্রদায়ের কিছু নেতৃত্ববৃন্দের একগুয়ামির কারণে বা গোঁড়ামির কারণে তারা ফার্সি শিক্ষার পরিবর্তে ইংরেজি শিক্ষাকে গ্রহণ না করায় তখন মুসলিম সম্প্রদায় পিছিয়ে ছিল, অর্থাৎ হিন্দু সম্প্রদায় চাকরি বাকরির ক্ষেত্রে এগিয়ে ছিল। এই ছিল তখনকার সময়ের সামাজিক অবস্থা। এখানে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে বৈষম্য, সামাজিক বৈষম্য সৃষ্টি করে। বিশেষ করে ইংরেজরা এই দেশের জনসাধারণের কাছ থেকে ফায়দা লুটেছিল। অর্থাৎ বিশেষ করে তারা ভাগকর ও শাসনকর নীতির মাধ্যমে এই ভারতবর্ষকে দীর্ঘদিন শাসন করেছিল। ভারতবর্ষ বিভিন্ন সংগ্রাম, আন্দোলন ও ত্যাগ স্বীকারের মাধ্যমে ভারতবর্ষ 1947 সালে দুটি রাষ্ট্রে বিভক্ত হয়ে স্বাধীনতা গ্রহণ করে। একটি ছিল ভারত, অপরটি ছিল পাকিস্তান। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল পৌরনীতি ও সুশাসন বইয়ের দ্বিতীয় পত্রে প্রাথমিক আলোচনা। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।